So in this chapter, we will discuss about how we can minimize our costing. So how we can minimize our costing. So it's related with the optimal decision related with labor cost efficient, how we can use our labor in efficient way and how we can reduce our labor cost. Then how we can reach the preferable managerial staff like the staff line, then the production, then the personal area both. So again, we know this is our this is the formula for expected future values, and there we know that it's equal to present value is equal to summation of profit divided by 1 plus I to the power t, and profit means the total revenue minus total cost. So next আমরা আসলে যেটা করব যে এই যে প্রত্যেকটা টার্ম গুলো আমরা ক্যালকুলেশন করা so what is total revenue and how we can going to calculate the total revenue. The first thing we're going to learn from here, then you will get to know about the marginal revenue, that means the extra revenue related with per unit selling. Then we will focus on the part that is cost, then that is cost of production. So for that purposes, we will get to know about the marginal cost, revenue party আছে cost related term আসবো. So সেখানে আমি যেটা জানবো, that is the total cost, then fixed cost, variable cost, total variable cost, total fixed cost, then average variable cost, average fixed cost, average total cost, then marginal cost. So এই সবগুলো টার্ম সম্পর্কে কিন্তু আমরা জানবো এবং এগুলা ক্যালকুলেশন করা শিখবো. এটার ক্যালকুলেশনটা দুটো টার্মে হতে পারে. এখানে আমার স্লাইডে আমি যেটাকে দেখাচ্ছি, আমাদের বইয়ে দুটো প্রসেস দেখেছি. স্লাইডে আমরা হচ্ছে যে জিওমেট্রিক্যালি দেখছি, এখানে শুধুমাত্র ক্যালকুলেটর ইউজ করে আমরা করে ফেলবো. আর যখন আমাকে এরকম ফাংশন আকারে ফর্মুলা দেওয়া থাকবে, সো সরি ফাংশন থাকবে, ফাংশন থাকলে আমরা সাধারণত উই ইউজ দ্য থিং দ্যাট ইজ ক্যালকুলাস. সো ক্যালকুলাসের ফর্মুলা ইউজ করে কিভাবে এটা করা যাবে এটা আমরা দেখবো. দ্যাটস ইট. এবং এটার জন্য আমার একটা ওয়ার্ড ফাইল আছে যেটা আমি হচ্ছে গিয়ে শেয়ার করে থাকি, যেখানে আসলে খুব সুন্দরভাবে আমি এটা চেষ্টা করেছি মোটামুটি হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখাতে যে কিভাবে এই মানে কস্ট গুলো আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারি একটা প্রসেসের মাধ্যমে. সেটাও দেখাচ্ছে আপনাদের ওয়ার্ড ফাইলটা. তো ওখান থেকে আমরা এটা যাবো. So here is it. এখানে হচ্ছে গিয়ে আমরা মানে বাকি যে কস্ট গুলো আছে প্রত্যেকটা কস্টেরই ইনপুট গুলো দেখতে পাচ্ছি. প্রথমে আসে টোটাল কস্ট, ফিক্সড কস্ট, ভ্যারিয়েবল কস্ট, অ্যাভারেজ ফিক্সড কস্ট, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট. প্রত্যেকটা কস্টে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা আসলে কিভাবে এখানে হচ্ছে ক্যালকুলেশন, এটা আমি আলাদা একটা টেবিল করে নিয়েছি যাতে আমাদের ক্যালকুলেশন গুলো করতে ইজি হয়. তো ওখান থেকে আমরা কিন্তু এটাও দেখবো, মানে এভাবেও আমরা যাবো, অর্থাৎ ডিরেক্টলি ক্যালকুলেশন করা তো আমরা দেখবো, প্লাস হচ্ছে গিয়ে আমি ফর্মুলা ওয়াইজ অর্থাৎ ক্যালকুলাস ধরে কিভাবে আসলে আমরা করতে পারবো সেখানে আমরা কিন্তু আমি আপনাদেরকে সেখানে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো. It will follow the chapter 2 from our reference book, which is Macroeconomics by Mike Hirsch. ওনার বইটা থেকে আমরা কিন্তু এখানে যাচ্ছি. তো আমি একটু আমার আরেকটা ডিভাইস দিয়ে একটু লগ ইন করে নিই, বিকজ আমি ওটা দিয়ে হচ্ছে গিয়ে আপনার ইয়াতে যাবো. একটু অ্যালাউ করে. So I already logged in with my another ID. So with that, actually, I will share my whiteboard because I have to write down something. So as you can see, I shared a whiteboard. So first of all, আমরা হচ্ছে কিছু ফর্মুলা, মানে আমরা বেসিক দুইটা ফর্মুলা শিখে, দুটো ফর্মুলা জানলেই হবে, মোটামুটি আমরা কাজ করতে পারবো. আমরা বেসিক দুটো ফর্মুলা দেখবো যেটা ক্যালকুলাসের.
যেটা দিয়ে হচ্ছে আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসেস মোর স্পেসিফিকলি, যেটা দিয়ে হচ্ছে গিয়ে আমরা আমাদের ক্যালকুলেশনটা করতে পারবো। সো দ্য ফর্মুলা ইজ লাইক, একটু বুঝাই বলি। আমরা ধরেন কোনো একটা ইকুয়েশন লিখলাম, লাইক এটা এক্স বেসিসে। আমি যদি এরকম লিখি যে এক্স স্কোয়ার প্লাস 2x, সো which means this formula based on x based, হ্যাঁ। বেসটা কিভাবে আমরা বুঝি, যে ফর্মুলা যেটা লেখা হয় সেটার যে ভ্যারিয়েবলটা থাকে সেটার বেসিসে বলা হয়। যেমন এখানে আমরা এক্স, এখানে ভ্যারিয়েবল হিসেবে আমরা এক্স দেখতে পাচ্ছি, দ্যাটস ইটস এ এক্স বেস ফর্মুলা। আর যদি এটা এরকম হতো যে ওয়াই প্লাস 2y এরকম যদি হতো, তাহলে আমি এটাকে বলতাম যে ইটস ওয়াই বেস ইকুয়েশন। সো আমরা তখন ওয়াই বেস ধরে কাজ করতাম, বিকজ দ্য ভ্যারিয়েবল হিয়ার দ্যাট ইজ ওয়াই। সেম ওয়েতে জেড হলে জেড হতো। কারণ আমরা যেটা দেখবো, আমরা কিউ দিয়ে দেখবো যে এরকম হবে যে ক্যাপিটাল কিউ স্কোয়ার প্লাস 2q এরকম থাকতে পারে। এটা আমি একটা ডিমান্ড ফাংশন লিখলাম যে ইজ ইকুয়াল টু লাইক 20। সো এখানে কিউটা প্রোডাকশন ফাংশন লিখলাম, এখানে কিউ বলতে আমরা কোয়ান্টিটিটাকে বুঝাচ্ছি। সো এটা আমি তখন বলবো যে ইটস এ ফাংশন ফর, ইটস এ কিউ বেসড ফাংশন, ক্যাপিটাল কিউ বেসড ফাংশন। সো আমি কিন্তু সেভাবে এখানে কাজটা করব। এখন প্রশ্নটা দাঁড়াচ্ছে হচ্ছে কি, আমার যেটাই থাকুক না কেন ইকুয়েশন, সেটা যে বেসড, যে ভ্যারিয়েবলটা ফলো করবে সেটার বেসিসে আমরা আগাবো। এখন প্রশ্ন হলো যদি মিক্স ম্যাচ থাকে, যদি এরকম হয় না, তারপর আমি একটু দেখি যে ক্রস ডিফারেন্সিয়েশনটা আপনাদের এখানে লাগতো না, বা আমরা যখন প্রোডাকশন ফাংশন দিই সেখানে কখনো ক্রস ডিফারেন্সিয়েশন আসে, মানে দুটো ডিফারেন্ট ভেরিয়েবল। যেমন এরকম কখন আপনারা পাবেন না যে পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 20, অর্থাৎ এখানে আমরা দেখলাম যে ইট হ্যাজ টু ভেরিয়েবল লাইক পি অ্যান্ড কিউ বোথ। এরকম কিন্তু আমরা পাবো না। আমরা সাধারণত একটা ভেরিয়েবল আকারে আসবে, অর্থাৎ যেটা বলছিলাম যে সাপোজ আমি হয়তো দেখবো যে কিউ স্কোয়ার প্লাস সামথিং, বা কিউ স্কোয়ার প্লাস কিউ কিউ, এরকম দিয়ে আমি একটা ইকুয়েশন দিলাম ইজ ইকুয়াল টু 2q, এটাও হতে পারে, এটা একটা ইকুয়েশন, মানে সেম ভেরিয়েবল রিলেটেড আমরা একটা ইকুয়েশন পাবো, এরকম হবে। তো এরপরে আসি, সেটা হচ্ছে যে তাহলে ভেরিয়েবলটা বুঝে ফেললাম। এখন একটা আমি জাস্ট একটা টার্ম লিখছি, লাইক আমি যদি লিখি 3q কিউ, এরকম লিখলাম। সো হিয়ার the number, the variable we have, it's called base. Like here I'm using the spotlight for that purpose. Here q is the variable we are using, this is the base. আমাকে কিন্তু এই টার্ম গুলো জানতে হবে। So q means q is the base here, আমি এটাকেই বেস বারবার বলছেন যে বেস একটা থাকবে। So q is the base here, আমি যেটার যে ভেরিয়েবলটা নিয়ে কাজ করব, যার ইয়াতে আমার ইকুয়েশনটা আগাবে, সেটাকে আমরা q বেস বলবো। Then the number above the base, obviously you will find out a numerical number, numerical term or symbol, or any kind of symbol you are using. When there is a symbol or any numerical term above the base, base এর উপরে যদি কোনো numerical টার্ম থাকে, সংখ্যা থাকে, বা কোনো সিম্বল থাকে, আলফা বিটা গামা এ বি সি ডি যাই হোক না কেন, then it will be treated as its name is power. এটাকে আমরা বলে থাকি পাওয়ার, বাংলায় যেটাকে বলে ঘাত, এরকম একটা, এটাকে আমরা বলবো হচ্ছে পাওয়ার। এন্ড দেন আপনি বলতে পারেন তাহলে ম্যাডাম যে সামনে যে সংখ্যাটা আছে সেটা, ইয়েস, এটা এরপর বুঝি, দ্যাট ইজ এক্স বেস। তো আমরা যেটা পাবো, বেস ব্যতীত যদি আর কিছু কোনো সিম্বল থাকে, সেটা যেইটাই হোক না, নিউমেরিক্যাল ভ্যালুও হতে পারে, অন্য কিছু হতে পারে। আরো বুঝার বিষয় হচ্ছে কি, সেটা কনস্ট্যান্ট একটা ভ্যালু, লাইক এখানে 3টা কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু। আমি এখানে আলফাও ইউজ করতে পারতাম, বা আমি এখানে পাইও ইউজ করতে পারতাম, দোজ আর কনস্ট্যান্ট ভ্যালু, হ্যাঁ। যেরকম যদি কনস্ট্যান্ট নাম্বার হয়, দ্যাট কনস্ট্যান্ট নাম্বার ইজ ইটস নেম ইজ কোএফিসিয়েন্ট। ইটস নেম ইজ কোএফিসিয়েন্ট, ইন বাংলা ইটস কল সহগ। সো একটা যখনই আমরা একটা কিছু সংখ্যা লিখবো, যেটাকে আমরা বলি ভ্যারিয়েবল নিব, it has three parts. The number or the constant value we have above the in front of the base, it's called coefficient or সহগ. Then the symbol we are using to solve that equation, it's called base.
and the power and the number or any kind of symbol we have above the sim base, it's called power. So এই তিনটা জিনিস আমরা বুঝে গেলাম। নাও কি ব্যাপার, ক্লিয়ার হয় না কেন? আমার এটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা আমি এটা স্টপ করে দিই। সো এরপরে হচ্ছে আমরা এখন ফর্মুলাতে চলে যাই কিভাবে কাজটা করা যাবে। সো আমরা যে ফার্স্ট যেটা দেখবো, এখন যদি আমার ইকুয়েশনটা হচ্ছে এক্স বেসে হয়, তাহলে আমরা যে সিম্বলটা ইউজ করবো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের জন্য, আমরা যেটাকে ইউজ করি এটাকে আমরা বলি ডি বাই ডি এক্স। এরকম মানে ডি বাই ডি এক্স এই ধরনের ডিফারেন্সিয়েশনের জন্য আপাতত আর কিছু বোঝা লাগবে না, যেটা আমার ফর্মুলাটা বোঝা দরকার। ডিডিএক্স মানে ডি বাই ডিএক্স বা ডিডিএক্স এভাবে আমরা বলি। ডি বাই ডিএক্স আমি যখনই ইউজ করবো when the equation is based on x. So suppose here my equation is আমার কোনো একটা কারণে এটা কোনোভাবেই পুরোটা রিমুভ হচ্ছে না। ওকে, so here my equation is like q base, so q square plus 2q. Suppose the equation is this. So if the equation is q base, so which means as a differentiation symbol or for the calculus for differential calculus purpose, we will use the formula that is d by dq. Here ওই যে কিউটা আমরা আনলামই, আবারও বলছি এখানে নিচের যে কিউটা যেটা বসা মানে নিচে যে ডি বাই ডি তো এরকম আসবে, তো এটা বসা, এটা ডিফারেন্সিয়েশনের সিম্বল। এখানে কিউ ইউজ করেছে বিকজ মাই ইকুয়েশন ইজ অন কিউ বেস। যদি এটা এক্স বেসে হতো তাহলে ডি বাই ডি এক্স লিখতাম, ইফ ইন ওয়াই দেন ডি বাই ডি ওয়াই, ইফ ইন জেড দেন আমি লিখতাম ডি বাই ডি জেড, এভাবে আসতো। সো ফার্স্ট ফর্মুলা যেটা আমরা শিখবো এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা। আমরা সিম্বলটা বুঝলাম যে আমরা এখানে ডি বাই ডি এক্স লিখবো। সো আমরা ফার্স্ট যে ফর্মুলাটা লিখি সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা। সো হেয়ার এইভাবে এক্স টু দি পাওয়ার এন এভাবে লিখি। সো ইফ দেয়ার ইজ এ ইকুয়েশন and if it looks like x to the power n, that means there is a base and it has a power. In that cases আমরা যেটা করব যে এটাকে আমরা হচ্ছে গিয়ে এটাকে আমরা যখন ডিফারেন্সিয়েট করব মানে আমরা ক্যালকুলাসে ইউজ করব, we will use the differentiation symbol like d by dx then x to the power n. So here what will happen, এটা একটা memorization formula, this power will come first. The formula would be like the power will come first, then the base, then you have to deduct 1 from that power. So এভাবে লিখবো, পাওয়ারটা সামনে চলে আসবে। So here the power is n, then x, then power minus 1. This is the formula. So এরকম যদি হয় যে কোনো একটা ইকুয়েশন আমার দেওয়া আছে, সেখানে ভ্যারিয়েবলটা হচ্ছে এরকম যে বেস আর পাওয়ার আছে উপরে একটা, লাইক আমি এরকম দেখলাম যে কিউ স্কয়ার দেওয়া, এটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে। সো এটাকে আমি ডিফারেন্সিয়েট করবো কিভাবে, যে এইভাবে লিখবো ডি বাই ডি কিউ কিউ স্কয়ার, দেন একে ডিফারেন্সিয়েট করছি। তাহলে আমার ফর্মুলা ওয়াইজ কি বলছে, দ্য পাওয়ার হিয়ার কিউ স্কয়ার ইজ দ্য পাওয়ার, সো পাওয়ার উইল কাম ফার্স্ট, পাওয়ারটা বসালাম, দেন বেসটা বসাবো, দেন পাওয়ার মাইনাস 1। বুঝতে পেরেছি? তো বেস বসে পাওয়ার বসলো মানে যেটা কোএফিসিয়েন্ট এর সামনে চলে আসলো, দেন বেসটা বসে গেল কিউ, দেন পাওয়ার মাইনাস 1 which means 2 minus 1 is 1. তো আমরা জানি 1 হলে পাওয়ারটা কোথাও বসে না। বুঝা যাচ্ছে কিভাবে সলভটা করলাম? জি ম্যাম। আচ্ছা আর একটু ক্লিয়ার এক্সাম্পল দিই। সাপোজ হচ্ছে গিয়ে যদি আরেকটা লেখা থাকতো, সাপোজ এখানে যদি কিউ কিউব লেখা থাকতো, সেক্ষেত্রে আমরা কিভাবে যেতাম? তো এইভাবে ধরেন এমন ছিল যে কিউ কিউব লেখা আছে, এটাকে সলভ করতে হচ্ছে। তো সেক্ষেত্রে একই রকম, যেহেতু ইকুয়েশনটা কিউ বেইজে, তখন আমরা লিখবো হচ্ছে ডি বাই ডি কিউ
then q cube. So we know that if there is a if we have to solve a variable where there is a base and it has a power, in that case the power will come first, then base which is q, then power minus 1 এভাবে যাব। So কি 3q square, বুঝতে পারছেন? এভাবে সলভ করে আসবো। So is it clear to all? আমরা বুঝেছি? Yes. Yes, ma'am. আচ্ছা, এরপরে আসি, এরপরে আরো একটু আগাই। অর্থাৎ এরকম হতে পারতো না 3q square qq, অর্থাৎ there is a coefficient। এরপরে যে ফর্মুলাটা আমরা দেখবো সেটা হচ্ছে যদি if there is any kind of coefficient then what happened there, আমরা coefficient থাকলে কি করব সেটা দেখবো। So this kind of formula's name is ax to the power n, মানে নাম থাকে না, এই জন্য এটা বলছে ax to the power n, where this x is the base, this a is the coefficient and this n is the power। আমরা যেটা করে যে লিখে ভেঙে দেখালাম সেটাই। The same thing, যদি এখানে x base এর আমরা একটা ইকুয়েশন দেখতে পাচ্ছি, সো অবভিয়াসলি আমরা ইউজ করব যে ডিফারেন্সিয়েশন সিম্বল which is d by dx। এটা খুবই সোজা, আগেরটা বুঝলে এটা কোনো বিষয় না। এক্ষেত্রে আমাদের যেটা সিস্টেম, কোএফিশিয়েন্ট যিনি হোক না কেন, কোএফিশিয়েন্ট যদি 1 কোটিও হয়, কোএফিশিয়েন্ট যিনি হোক না কেন আমরা যেটা করব যে কোএফিশিয়েন্টকে অ্যাজ ইট ইজ বসিয়ে দেব। সো আমার কোএফিশিয়েন্ট যেটা ছিল a অ্যাজ ইট ইজ সামনে চলে আসবে, দেন বাকি অংশটা যা আমরা ফর্মুলা x টু দি পাওয়ার n এ যা ফর্মুলা শিখলাম সেটাই, অর্থাৎ দ্য পাওয়ার উইল কাম ফার্স্ট, দ্যাট ইজ n টা সামনে আসবে, দেন বেসটা বসবে, দেন পাওয়ার মাইনাস 1। আবারও আসি, যদি কোএফিশিয়েন্ট থাকে সেক্ষেত্রে কি হবে, কোএফিশিয়েন্ট অ্যাজ ইট ইজ বসে যাবে, দেন পাওয়ারটা সামনে আসবে, দেন বেস পাওয়ার মাইনাস 1। স্পেশালি মানে কোএফিশিয়েন্টটাকে শুধু অ্যাজ ইট ইজ বসাতে হয়, বাকি অংশটা x টু দি পাওয়ার n ফর্মুলার মতনই। সো দ্যাট সেটাই যদি হয়, যেমন আমি একটা ইকুয়েশন লিখেছিলাম 3x কিউব যদি থাকতো, তাহলে আমি হাউ উই ক্যান সলভ ইট ইউজিং দ্য ক্যালকুলাস। সো 3x কিউব মিনস হিয়ার, এগুলো কিন্তু সব তুলতে হবে। আপনাদের যদি মনে হয় যে আমি লাস্ট ক্লাসে বলে দিয়েছিলাম যে আজকের ক্লাসটার জন্য কিন্তু খাতা নিয়ে বসবো, যাতে আমরা একটু ম্যাথস করবো, কিছু ফর্মুলা সেগুলো এসে বুঝতে পারি। সো d বাই d কিউব, সো 3x কিউব, সো আমার কোএফিশিয়েন্ট যিনি ছিল 3 টা সামনে বসলো, দেন যেহেতু কোএফিশিয়েন্ট অ্যাজ ইট ইজ বসেছে, দেখেন আমি কোএফিশিয়েন্টকে অ্যাজ ইট ইজ বসাচ্ছি, তারপরে কি হবে, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার দ্যাট ইজ 3 বসলো, দেন বেস, দেন পাওয়ার মাইনাস 1 দ্যাট ইজ 3 minus 1। সো 3 times 3 is equal to 9 q square। বুঝতে পারছি? তো ফাইনালি আমরা একটু দেখি ইকুয়েশন গুলো কেমন হতে পারে, এটা একটু তুলে ফেলি সবাই ফার্স্ট। তো এখন দেখবো যে ফাইনালি আমরা দেখবো যে ইকুয়েশনটা আমাদের কিরকম হতে পারে, সেই ওয়াইজ আমরা হচ্ছে যাব। যেমন আমার একটা ইকুয়েশন খুব কমন এখানে আসি সবসময়, কিউ স্কোয়ার প্লাস 3q is equal to 0, এরকম একটা ইকুয়েশন আপনাদের স্লাইডেও আছে। এটাকে হয়তো কোনো কারণে আমার সাপোজ আমি যখন এটার আপনার টোটাল কস্ট বের করতে যাবো, হুইচ মিনস এটাকে একবার ডিফারেন্সিয়েট করতে হবে, এটাকে আমি যখন ডিফারেন্সিয়েট করবো আমি তখন এটাকে এইভাবে করবো। এইভাবে যদি লং ইকুয়েশন থাকে, মানে ইকুয়েশন যদি থাকে, সেক্ষেত্রে ডিফারেন্সিয়েট হবে যে ইচ টার্ম উইল বি ডিফারেন্সিয়েট সেপারেটলি, প্রত্যেকটাকে আমাকে সেপারেট ভাবে ডিফারেন্সিয়েট করতে হবে, এইটুকুই হচ্ছে কাজ। তো তখন আমরা এইভাবে লিখবো যে ডি বাই ডি কিউ, ডিফারেন্সিয়েট যখন করবো মানে ম্যাথসটা যখন সলভ করতে যাব, কখন করবো সেটা আমরা শিখবো, জাস্ট আমরা ফর্মুলা ওয়াইজ খালি বসাচ্ছি, ডি বাই ডি কিউ প্লাস ডি বাই ডি কিউ 3q is equal to, আচ্ছা 0 বসালাম বিকজ হচ্ছে 0 কে ডিফারেন্ট মানে 0 বা যে কোনো সংখ্যাকে ডিফারেন্সিয়েট করলে অ্যান্সার 0ই হয়, ইভেন কোনো সংখ্যাকে ডিফারেন্সিয়েট করলে অ্যান্সার 0 হয়। আমি ওটা একবারে বসিয়ে দিলাম, এটা মেমোরাইজ করে রাখেন যে সংখ্যাকে ডিফারেন্সিয়েট করলে অ্যান্সার 0 হয়। তো প্রথম অংশ থেকে দেখতেই পেলাম যে there is a base and it has power, তাহলে কি হবে, power will come first, then base, then power minus 1 that is 2 minus 1 plus, then it has a coefficient which is 3, then our equation is q, then এটার কোনো পাওয়ার নাই। আচ্ছা এটা একটা পাওয়ার দিয়ে দিই, কারণ এরকম তো দিব না, কিউব হবে, মুছে দিচ্ছি একটু জায়গাটা।
সো তাহলে পাওয়ার যেটা ছিল সেটাও সামনে আসলো, দ্যাট ইজ 3, দেন কিউ বসালাম 3 minus 1। আমি জাস্ট আমার যে দুটো ইকুয়েশন শিখলাম ওই ওয়াইজ এটাকে সলভ করলাম, কি পেলাম তাহলে এখানে আসলো হচ্ছে 2q প্লাস 9 কিউ স্কোয়ার। আমি আসলে যেটা করেছি এটা একটা কস্ট ফাংশন, প্রোডাকশন ফাংশন নিয়েছি, প্রোডাকশন কস্ট ফাংশন নিয়েছি, সরি কস্ট ফাংশন থেকে টোটাল কস্ট বের করে নিই, একবার ডিফারেন্সিয়েট করে টোটাল কস্ট বের হয়, সেটা বের করে দিলাম। তো এখানে জাস্ট যেটা করলাম যে আমার ক্যালকুলাসে যে দুটো ফর্মুলা শিখেছি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, এটা দিয়ে সলভ করে ফেলাম, এবং আপনাদের যতটুকু ইকুয়েশন শেখানো হবে সেখানে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে এই দুটো ফর্মুলাই এনাফ। আচ্ছা, থার্ড একটা ফর্মুলা শেখাই, সেটা হচ্ছে যে কোনো সংখ্যাকে যদি ডিফারেন্সিয়েট করতে হয়, যেমন আমি ডি বাই ডিএক্স দিয়ে বুঝে ডি বাই ডিএক্স লিখলাম, লিখে আমি ধরেন 100 একটা সংখ্যাটাকে ডিফারেন্সিয়েট করতে হচ্ছে, যদি কোনো সংখ্যাকে ডিফারেন্সিয়েট করতে হয় অ্যান্সার সবসময় আসবে 0। সেটা 0 কে ডিফারেন্সিয়েট করলে 0 আসবে, 1 কোটিকে ডিফারেন্সিয়েট করলে 0ই আসবে, সবকিছুতে 0 আসবে। আর একটা জিনিস যেটা আমরা শিখবো সেটা হচ্ছে যদি ইটসেলফ অর্থাৎ বেজ ইটসেলফ সেটাকে ডিফারেন্সিয়েট করি, যেমন এখানে আমি এটা স্কিপ করে গেলাম, যেমন এরকম যদি হয় যে ডি বাই ডি কিউ আমি ডিফারেন্সিয়েটও করছি জাস্ট বেসটাকে অর্থাৎ কিউ কে ডিফারেন্সিয়েট করছি, তখন অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে 1। সাপোজ এক্স আছে, একে জাস্ট ডিফারেন্সিয়েট করতে হবে, মানে ডি বাই ডি এক্স জাস্ট, তখন সেটার অ্যান্সারও হবে 1। বা ওয়াই আছে, ওনাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ডি বাই ডি ওয়াই, এরকম, এটার অ্যান্সারও হবে 1। অর্থাৎ যদি কোনো বেস থাকে এবং জাস্ট সে বেসটাকে ডিফারেন্সিয়েট করতে, দ্য অ্যান্সার উইল বি 1। এটাই। সো ইজ ইট ক্লিয়ার টু অল? Yes, ma'am. ওকে, আমি আর জাস্ট 5 মিনিটস লেকচারটা কন্টিনিউ করব, তারপরে উই উইল গো ফর আওয়ার মিড টার্ম এক্সাম, সরি আমার ফার্স্ট ক্লাস টেস্ট এক্সাম। আমি এটাকে পুরোটাই মুছে দিলাম, স্টপ শেয়ারে চলে যাচ্ছি। তো আমরা কিছু বেসিক ফর্মুলা শিখে আসলাম যেটা কিনা আমাদের যে ক্যালকুলেশন গুলো আছে সেখানে হেল্প করবে, আমরা সেক্ষেত্রে এটা ইউজ করতে পারবো। তো আমাদের যে স্লাইডটা দেখছিলাম ইকোনমিক অপটিমাইজেশন, চলে যাই। First thing we will get to know about that is what is to economic optimization। আমি বলছিলাম যে ইটস রিলেটেড উইথ দ্য কস্ট টার্ম, অর্থাৎ কস্টিংটা আসলে ক্যালকুলেশনটা আমার এখানে মেইনলি ফোকাসিং এরিয়া। কস্ট ক্যালকুলেশন কিভাবে করা যায় আমরা সেটা শিখবো। সো কস্টের দুটো পার্ট হয়, এটা আমরা দেখতেই পাচ্ছিলাম যে একটা ফার্মের যখন আমরা ওভারঅল ভ্যালু অফ দ্য ফার্ম বের করতে যাচ্ছিলাম, এটা দুটো পার্ট আমাদের খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছিল, ওয়ান ইজ রেভিনিউ, অ্যানাদার ওয়ান ইজ costing, because profit is related with total revenue and total cost. So আমরা আলাদা করে আগে রেভিনিউ, প্রথমে আমরা যে পার্টটা নিয়ে পড়বো দ্যাট ইজ রেভিনিউ পার্ট, এন্ড সেকেন্ড আমরা যে পার্টটা নিয়ে পড়বো দ্যাট ইজ কস্ট। তো আমরা এটা নিয়ে যাব। So first of all, what is total revenue? Total revenue or revenue বাংলাটা আমি জানি না, মানে it's kind of total earning. Total earning means actually it's the function of price, which means it's related with the price level. Or total earning on total revenue means the earning you are going to get from your production process, সেটা যেভাবেই হোক না, এটা production process এ যে total earning টা gain করি, that's my total revenue. So mathematically it's a function of quantity. That means total revenue is equal to F is a function of Q, where Q means the quantity. And if in the formulative way we can say that is total revenue can be calculated from this formula, that is price will be multiplied by the quantity. Price the quantity দিয়ে multiply করলে আমরা হচ্ছে revenue পাই। Why? Because I was saying that total revenue means your total earning. So normally in a business we can calculate our total earning by the amount of sale, that is the quantity, with at the price we're going to sell that product. So for example, if I'm producing some pen, আমি just pen produce করছি, I'm a pen producer. So in my factory I produce 100 pieces of pen and per pen price is 10 টাকা. So in that case my total sale is 100 times 10. কিভাবে হিসাব করছি যে আমি তো আমি আমার একটা ফ্যাক্টরি নিয়েছি, আমার ফ্যাক্টরিতে আমি 100টা পেন তৈরি করছি, কলম তৈরি করছি, এবং পার পেন আমি 10 টাকাতে সেল করছি, তাহলে আমার টোটাল সেলিংটা কত হবে? টোটাল সেলটাই হচ্ছে গিয়ে আমার টোটাল রেভিনিউ, সো দ্যাট ইজ 1000 টাকা। সো মাই টোটাল সেল ইজ 1000 টাকা, অর দিস ইজ মাই টোটাল রেভিনিউ। সো এই জন্যই এখানে বলছেন যে টোটাল রেভিনিউটা ক্যালকুলেশনের সময় আমরা যে ফর্মুলাটা ইউজ করি দ্যাট ইজ প্রাইস টাইমস কোয়ান্টিটি। প্রাইসটাকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করে সেখান থেকে আমরা
চলে আসি। সো যেহেতু প্রাইসের বিষয়টা আসছে, যদি আমার ইকোনমিক্স একটু আইডিয়া থাকে, প্রাইস কোয়ান্টিটি যখনই আসে ইটস রিলেটেড উইথ দ্য ডিমান্ড। কারণ আমরা ডিমান্ড নিয়ে এখনো পড়ি না, আমাদের নেক্সট চ্যাপ্টারটাই থাকবে ডিমান্ড এন্ড সাপ্লাই এর উপরে। তো জাস্ট এইটুকু বুঝেন যে যেহেতু রেভিনিউ মানে এটা সেলের উপরে ডিপেন্ড করছে, আমার সেলটা আমি কতটুকু সেল হবে এটা অনেকটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে যে অনেকটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে যে আপনি কতটুকু হচ্ছে গিয়ে প্রোডাকশনটা আপনার হচ্ছে গিয়ে ইয়া হবে, মানে প্রোডাকশনটা আপনি পাবেন সেটার উপর অনেকটা ডিপেন্ড করে, প্রোডাকশনের উপর ডিপেন্ড করবে। তো এই কারণে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার কিন্তু আপনি আমার প্রোডাকশন কত, মানে আমি কতটুকু সেল করতে পারবো সেটা ডিপেন্ড করে হচ্ছে কি আমার মার্কেটে ডিমান্ড কতটুকু আছে, মানে আমি কতটুকু প্রোডাক্ট অ্যাজ আ কনজিউমার আমি কতটুকু কিনতে চাচ্ছি, এটার উপর অনেকটা ডিপেন্ড করে। তো নেক্সট ক্লাসের সময় ক্যালকুলেশন গুলোতে যাব, বিকজ আমার আসলে ক্লাস এক্সামে ইনস্ট্রাকশন দিয়ে স্টার্ট করতে হবে, আদারওয়াইজ আপনারা আসলে সাবমিশনের জন্য সময় পাবেন না, লেট সাবমিশন হয়ে যাবে। তো নেক্সট ক্লাসে আমি হচ্ছে গিয়ে এই প্রাইস কোয়ান্টিটি দেওয়া থাকবে, সেখান থেকে আমরা প্রথমে টোটাল রেভিনিউ ক্যালকুলেশন দেখবো এবং মার্জিনাল রেভিনিউ ক্যালকুলেশন করার দুইটা প্রসেস দেখবো। একটা দেখবো হচ্ছে ক্যালকুলাস ইউজ করে, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ইউজ করে, অ্যানাদার হচ্ছে কি জাস্ট নর্মাল ম্যাথমেটিক্যাল ওয়েতে। স্টপ শেয়ারে যাচ্ছি। তো আমি গুগল ক্লাসরুমে যে অলরেডি তাদের ক্লাস টেস্টটা অ্যাসাইন করা আছে, আমি জাস্ট প্রি শিডিউল আমি একটু কথা বলে নিই। আমাদের এক্সামটা হচ্ছে গিয়ে 1 আওয়ারের 60 মিনিটসের, আমি এখনই অ্যাসাইন করে দিব। সো ওটা আমি হচ্ছে অ্যাসাইন করে দিব। যেটা বলছিলাম যে এক্সামটা হচ্ছে 1 আওয়ারের। এক্সামটা আপনি হচ্ছেন কি যে কোনো ফর্মে আপনি দিতে পারবেন আমাকে, হুইচ মিনস আপনার যদি মনে হয় যে আপনি হ্যান্ড রিটেন দিবেন, অর্থাৎ হাতে লিখে হচ্ছে কি অ্যাসাইনমেন্ট আমাকে সাবমিট অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করুন, ইউ ক্যান ডু দ্যাট। If you want, you can write down on Word file or any kind of doc file. I have shared a instructive video with you for that purpose, how we can submit your assignment or class test to my Google Classroom. তো সেখানে আমি বলেছি যে যে কোনো ফর্মে আমি অ্যাকসেপ্ট করতে, হ্যান্ড রিটেন হতে পারে। হ্যান্ড রিটেন হলে জাস্ট যেটা করবেন যে ছবিটা তুলে আমরা স্ক্যান করে একটা ফাইলে যেতে মার্জ করে পাঠাই, অর্থাৎ যদি 10টা পেজের 10টা পেজ সেপারেটলি আমাকে না পাঠিয়ে একটা ফাইলের ভিতরে 10টা পেজ যাতে পাঠানো যায় এভাবে করে দিবেন। আর যদি ওয়ার্ড ফাইলে লেখেন তাহলে তো ওয়ার্ড ফাইলে, ডক ফাইলে লিখলে ডক ফাইলে, যে কোনো একটা ফরম্যাটে দিলে আমি এটা অ্যাকসেপ্ট করবো। দেন আর একটা কথা আছে, সেটা হচ্ছে যেই ফর্মই লেখেন না কেন, ওয়ার্ড ফাইলে যান বা ডক ফাইলে যান, সেখানে হচ্ছে গিয়ে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে শুরুতে হচ্ছে গিয়ে আমরা আমাদের নেম, আইডি অ্যান্ড আদার্স যে ইনফরমেশন গুলো আছে সেগুলো দিব। অর্থাৎ এটা যাতে অবশ্যই আসে, কাজ যাতে এটা একটা অ্যান্সার স্ক্রিপ্ট মনে হয়, কাজ আমাদের যেটা হবে যে এটা আমাকে কিন্তু আপনার ইয়া করতে হবে, এটাকে প্রিন্ট করে আমার কিন্তু ইউনিভার্সিটিতে একটা সময় হার্ড কপি আমি সাবমিট করবো। সো আমি যাতে হার্ড কপিটা মানে এটা যাতে কপিটা দেখলে বোঝা যায় এটা কার কপি, আপনি যেই ফর্মে আমাকে লিখে দেন না কেন সেটা হচ্ছে গিয়ে এটার একদম উপরে হচ্ছে গিয়ে জাস্ট রাইট ডাউন ইওর নেম, আইডি, then class test 1 and today's date. Kindly do that. Okay, so কোশ্চেনটা দেখেন, and if you have any question regarding that you can ask me. কোশ্চেন থেকে কোনো যদি অসুবিধা থাকে, let me share the question with you. This is our class test question. কারো কোনো কোশ্চেন আছে ক্লাস টেস্টের কোশ্চেনটা নিয়ে? আচ্ছা, তাহলে যদি না থাকে সেক্ষেত্রে আমি আসলে মিটিংটা এন্ড করে দিব। তাহলে এক্সাম দিতে থাকেন।
মিটিং ক্লাস টেস্ট মানে ডিউ টাইম হচ্ছে কি আজকে 10:30, সো লেট সাবমিশনে যেন না। আর হচ্ছে কি একটু বলে দিই, অ্যান্সার গুলো চেষ্টা করবেন কনসেপচুয়ালাইজ যেতে, প্যাগাডিজমটা যাতে আমরা না করি। আমি বারবারই বলেছি যে দরকার হলে আপনারা প্যারাফ্রেজিং করবেন, অর্থাৎ নিজের মতো করে ইনফরমেশনটা জেনে নিজের মতো করে লিখে দেবেন, কিন্তু কোনোভাবেই হচ্ছে গিয়ে কপি পেস্ট করেন না, সেটা গুগল থেকেও না হয়। যেমন আমি একটা কোশ্চেন করেছি লাইক ডেভেলপ the idea about rational people. So according to your understanding what is rational people, just answer that. Okay. আর হচ্ছে গিয়ে যেমন আর একটা প্রশ্ন আছে যে people respond to the incentive. এখন এটা বুদ্ধি আপনি কি বুঝছেন সেটা লিখবেন। এখন এটার জন্য বইয়ে কি লিখেছে সেটা না লিখে নিজের কনসেপ্টটা লিখি। and if you want you can use some real life example যে আপনার কাছে কোন ক্ষেত্রে মনে হচ্ছে যে we are the people we respond to the incentive, সেভাবে আমরা যাব। ঠিক আছে, তাহলে এক্সাম দেন, বেস্ট অফ লাক। and if you face any kind of problem today's class test, just comment on the Google Classroom. And if you want to tell me something when you are going to submit the answer, you can write down on the private comment so that আমি এটা আমার আর আপনার মধ্যে থাকবে, আমার প্রাইভেট কমেন্ট আমি এটা দেখে আমি কিন্তু দেখা যেতে পারি। ওকে, তাহলে সবাই এক্সাম দেন, বেস্ট অফ লাক and pray for my mom. Okay, আসসালামু আলাইকুম।